ভাই আসসালামু আলাইকুম। আমরা ওয়ালাইকুম আসসালাম। আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্তমানে আপনি জামাত ইসলামের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের জাতীয় ঐক্যের ব্যাপারে আপনাদের ভূমিকাটা কি থাকবে, কিংবা আপনারা ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে দেখতে চান? ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্যে। প্রথম কথা হচ্ছে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে প্রত্যাশা, আজকের সকল মানুষের এই পোস্ট রেভলিউশন পরবর্তী আজকে মানুষের যেই আমাদের ন্যাশনাল ইউনিটি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট of our nation, and you know that we are passing a critical moment. No. সো এই জায়গায় এসে আমরা মনে করি আজকের বিপ্লবোত্তর বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জাতীয় ঐক্য। কারণ দেখুন, বিগত 15 বছর এখানে আমাদের আগ্রাসনটা হয়েছে আমাদের সার্বভৌমত্বের উপরে, রাষ্ট্রের উপরে। নট অনলি দলগুলোর উপরে তো অপারেশন হয়েছেই, যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা ছিলাম তারা গুম হয়েছে, খুন হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এবং এই পথ পরিক্রমা শুরু হয়েছে 2006 সালের 28 অক্টোবর দিয়ে। 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে যে বাংলাদেশ জামাত ইসলামীর যে পল্টনে আমাদের সমাবেশের উপরে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছিল, আমাদের মাসুম শিপনদেরকে হত্যা করা হয়েছে, সেই থেকেই কিন্তু বাংলাদেশ কিন্তু পথ হারিয়েছে। এই পথ হারা বাংলাদেশ আমাদের তরুণ প্রজন্ম সেই সময় যেরকম শহীদ মাসুম শিপনেরা রক্ত দিয়েছিল, আমাদের এই সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্যে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, 24-এ এসে সেটি হাজার ছাত্র জনতা রক্তের মাধ্যমে আবু সাইদ মুগ্ধরা আমাদেরকে আধিপত্যবাদের কবল এবং আওয়ামী ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে। এর মধ্য দিয়ে দেখুন জাতীয় একটা ঐক্য কিন্তু হয়ে গেছে। অর্থাৎ সেই ঐক্যটা কেমন? সেটি হচ্ছে আমরা ধর্ম, বর্ণ, দল, মত সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এখানে কোনো দলীয় ব্যারিকেড ছিল না, ধর্মীয় ব্যারিকেড ছিল না। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে যেমনি মাদ্রাসার আলিম উলামারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, এখানে কিন্তু সাংবাদিকরা আপনারা যারা ময়দানে ছিলেন তারাও জীবন দিয়েছেন। এখানে কিন্তু মা তার কোলের শিশুকে নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়েছে, শিক্ষক তার ছাত্রকে নিয়ে এসে দাঁড়িয়েছে, এখানে অন্য ধর্মের লোকেরাও কিন্তু জীবন দিয়েছে। তার মানে হলো দিস ইজ আওয়ার ন্যাশনাল কনসেনসাস, যে আমাদের সাবরিয়েন্টির প্রশ্নে, আমাদের দেশের প্রশ্নে আমাদের গোটা জাতি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কারণে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা তার রেজিম, সেটা তার 15 বছরের লৌহ মানবের মতো যারা নিষ্পেষণ চালিয়েছিল তারা পালিয়েছে। এবং আমাদেরও একদিকে যেমনি আলিম উলামা সব শ্রেণী ধর্মের মানুষেরা, সব মতের মানুষেরা ঐক্যবদ্ধ হয়েছে, আবার তাদেরও কিন্তু সবাই একযোগে পালিয়েছে। শুধু শেখ হাসিনা পালায়নি, বিচারপতি পালিয়েছে, মসজিদের ইমাম পালিয়েছে, আর বাকি তো অন্যান্য রেজিম আছেই। সুতরাং ঐক্যটা হয়েছে জনগণের, আর অবস্থান দিয়েছে এই ফ্যাসিবাদের যত দোসর যত জায়গায় ছিল তাদের বিরুদ্ধে। কিন্তু দুর্ভাগ্যজনক, আমি একটু বলে নিতে চাই যে এই রেভুলেশনটা কখন হয়, মানুষ এই রেভুলেশনারি কখন হয়? এই রেভুলেশন হচ্ছে মানুষ প্রথম হয় রাজনৈতিক যে নিষ্পেষণ এর বিরুদ্ধে, মানুষ এই রেভুলেশনে ঐক্যবদ্ধ হয় যখন সামাজিক অবক্ষয় হয়, এই রেভুলেশন হয় যখন মানুষ অর্থনৈতিকভাবে ডিপ্রাইভড হয়, এই রেভুলেশন হয় যখন কালচারালিও কিন্তু রেভুলেশন হয়, কিন্তু সেটা কম, অর্থাৎ এটা সৈন্যবিহীন একটা ওয়ার বলে। তো এই বলা যায় 4-5 ক্যাটাগরিতেই মানুষ রেভুলেশনে অংশগ্রহণ করে। আমাদের এখানে তরুণ প্রজন্মের সবচেয়ে বড় রেভুলেশনারি হয়েছে এই জন্য যে এখানে আমরা আমাদের অর্থনৈতিকভাবে, আমাদের রাজনৈতিকভাবে, আমাদের সকল কনস্টিটিউশন রাইটগুলো এখানে কিন্তু তারা নিঃশেষ করে দিয়েছে। আমাদের সংবিধানকে এবং মানবাধিকারকে এখানে সবচেয়ে ভুলুণ্ঠিত করা হয়েছে। এবং সর্বশেষ সেটা আমরা দেখেছি র্যাব, পুলিশ, অন্যান্য সবাইকে দিয়ে কীভাবে নিরীহ জনতার উপরে আমাদের ট্যাক্সের টাকায় যেই বাহিনীর বেতন হয় তাদেরকে দিয়ে আমাদেরকে গুম করে, খুন করে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, বিরোধী মতকে দমন করা হয়েছে। এখন আমরা এই নতুন বাংলাদেশে আজকের যে বিশৃঙ্খলাটা আমরা দেখতে পাচ্ছি, এটা খুবই দুঃখজনক
দেশের প্রবলেম হচ্ছে বিগত 15 বছরের যেই রেজিম ছিল, যারা গুম, খুন, লুণ্ঠন, হত্যা, রাহাজানি এগুলো করেছে। এখানে 200 বিলিয়ন টাকা নিয়ে আলোচনা হয় না, বরং এখানে ছোটোখাটো কোথায় কী হয়েছে সেটি নিয়ে হয়। রাষ্ট্র কর্তৃক এখানে এখন আর গুম খুন হয় না, কিন্তু রাজনৈতিক দলগুলোর তাদের বলা যায় ভূমিকা অথবা যথার্থ ভূমিকা নিতে না পারার যে ব্যর্থতা, সে কারণে মানুষ কিন্তু এখানে রাজনীতিক অথবা ভোটের প্রতি তাদের বিমুখতা আমরা লক্ষ্য করছি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের ন্যাশনাল ইউনিটি আমাদের খুবই দরকার। আপনি সেই প্রশ্নটাই করেছেন। এই ক্ষেত্রে 4টি সমস্যা তৈরি হয়। একটি হচ্ছে আপনার রাজনৈতিক ঐক্য যদি, পলিটিক্যাল ইউনিটি যদি তৈরি না হয়, কারণ রাজনীতিবিদরাই জনগণকে বলা যায় পরিচালিত করে, ঐক্যবদ্ধ করে, তাহলে যে কয়টা সমস্যার আমরা দেখতে পাই, একটা হচ্ছে রাজনৈতিক বিভক্তি যদি হয় তাহলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। যদি আমাদের সমাজ বিভক্ত হয়ে যায় তাহলে আমাদের রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। এবং এই দুর্বল অবস্থার মধ্যেই কিন্তু বিদেশি হস্তক্ষেপ কিন্তু হয়। এই দুর্বল অবস্থার মধ্যেই কিন্তু তার অর্থনীতিটা ভেঙে পড়ে। যে বর্তমান সময়ে আমাদের একটি হচ্ছে আমাদের দলীয় এজেন্ডা, প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেটি যেন প্রতিহিংসায় রূপান্তরিত না হয়। যদি সেটি হয় তাহলে আবার ওই প্রতিহিংসা পরায়ণ ওই ফ্যাসিবাদ এর মাঝখান দিয়ে কিন্তু আবার প্রবেশ করবে। এই জন্যে আমার আজকে আপনার এই প্রশ্নের যেটি করেছেন, আমার একবারে হাম্বল রিকোয়েস্ট আমাদের পলিটিক্যাল লিডার্স এবং আমাদের জনগণের প্রতি থাকবে যে আমরা আসুন, যেই ঐক্যের মধ্য দিয়ে লড়াই করে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, আসুন আমরা ডায়লগের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে আবার বাংলাদেশ নতুনভাবে দাঁড়াবার জন্য, সবার বাংলাদেশ, নতুন বাংলাদেশের যে সম্ভাবনা সেটিকে কাজে লাগাবার জন্যে কোনো অসুস্থ প্রতিযোগিতা নয়, বরং সহিষ্ণুতা, ঐক্য, সমঝোতা, আন্তরিকতা এবং জনগণের কথা ভেবে আমরা কাজ করি। সেই ভূমিকা যেন আমার দলের পক্ষ থেকে আমরা রাখতে পারি। আইনশৃঙ্খলা পরিস্থিতি কি অনেক খারাপ? না, অর্থাৎ যেইভাবে বাহিনী কাজ করছে না সেইভাবে তার তুলনায় অনেক ভালো। বাজার নিয়ন্ত্রণ, এখানে কি লাঠিসোঁটা দিয়ে কি ব্যাপক নিয়ন্ত্রণ হচ্ছে? না, বাজার কিন্তু আগের থেকে সহনশীল জায়গায় আসছে। সুতরাং এই যে মানুষ নিজেকে যদি তার নৈতিক জায়গা থেকে, তার রেসপন্সিবিলিটির জায়গা থেকে যদি ধারণ করে, তাহলে কিন্তু অনেক আইন লাগে না। আমরা ক্যাম্পাসগুলোতে দেখেন, প্রতিদিন যেখানে রক্তপাত হতো, এখন কি ক্যাম্পাসে রক্তপাত হয়? এখন কি ক্যাম্পাসে মানে হানাহানি হয়? খুব কম। বরং আমরা লক্ষ্য করছি বিপ্লব উত্তর ক্যাম্পাসগুলো আমার দৃষ্টিতে ভালোই আছে। সুতরাং সেই জায়গা থেকে বোঝা যায় যে আমরা যদি একটা পরিবেশ তৈরি করে দিতে পারি, তাহলে শুধু আইন, বাহিনী, শক্ত অবস্থান এগুলোর প্রয়োজন হয় না, বরং মানুষ নিজেই সেই জায়গাটি, সহনশীলতার জায়গাটা বেছে নেয়। কিন্তু এই জায়গাটি দেখাতে হবে রাজনীতিবিদদের। আমরা প্রত্যাশা করব যে আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশের জন্য, এই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গড়বার জন্য আমরা সরকারের তদারকিতে ডায়লগ না, বরং রাজনৈতিক দলগুলো, বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান জানিয়েছে যে আসুন আমরা রাজনৈতিক দলগুলো বসে আমরা ডায়লগ করি। আমাদের লেভেল প্লেইং ফিল্ড, আমাদের পিয়ার পদ্ধতির নির্বাচন, আমাদের স্থানীয় নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যেহেতু আমরা বিপ্লব করেছি তাহলে আমাদেরই দায়িত্ব বেশি। সেই জায়গাটি আমরা তৈরি করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী ব্যাপারে তাদের দরজা, মত আমরা অলওয়েজ ওপেন রেখেছি। আমরা ঐক্যের ভিত্তিতে আসুন সুন্দর বাংলাদেশ গড়বার জন্য এগিয়ে যাই। আপনাকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।